বাংলাদেশের জনসংখ্যা নাকি 40 কোটি ছাড়িয়ে গিয়েছে। এই খবরটি শুনে মানুষের রীতিমতো ঘুম হারাম হয়ে গিয়েছে। আমরা জন্মের পর থেকে শুনে আসছে বাংলাদেশের জনসংখ্যা 17 কোটি, সেখানে ঠুস করে 40 কোটি ছাড়ালো কিভাবে? বাংলাদেশে কি ভারতীয়রা ঢুকে পড়লো নাকি শেখ হাসিনা বাহিনী ঢুকে পড়লো? কিন্তু বেশ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে দেখা গিয়েছে বিশ্ব জরিপ সংস্থার মুখপাত্র সৈয়দ মোহাম্মদ আক্তার এই বিষয়টি জানিয়েছে যে বাংলাদেশের জনসংখ্যা 40 কোটি ছাড়িয়ে গিয়েছে। তারা দাবি করেছে বাংলাদেশের জনসংখ্যা দীর্ঘ সময় ধরে লুকানো হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে কেন লুকানো হয়েছে? জনসংখ্যা লুকিয়ে আসলে লাভটা কি? সম্প্রতি বিশ্ব জরিপ সংস্থা বাংলাদেশের জনসংখ্যার এই রিপোর্টটি প্রকাশ করে। তারা জানিয়েছে 1997 সাল পর্যন্ত বাংলাদেশের জনসংখ্যা ছিল 17 কোটি। এরপর থেকে বিগত 27 বছরে জনসংখ্যার একই হিসাব দেওয়া হচ্ছে। বাংলাদেশের প্রত্যেকটি সরকার চেয়েছে আসল জনসংখ্যার পরিমাণ লুকিয়ে রাখতে। বিশ্ব জরিপ সংস্থা দাবি করেছে এর পেছনে সরকারের হাত থাকার পাশাপাশি বিভিন্ন এনজিওরও হাত রয়েছে। এর কারণ হচ্ছে বিদেশি যে সকল দাতা সংস্থা রয়েছে, মানে যারা বিদেশি সাহায্য দিয়ে থাকে, তারা যে বিদেশি সাহায্য দিয়ে থাকে এর বিপরীতে তারা নিশ্চিত হয় যে এই ফান্ড অল্প জনসংখ্যার মধ্যে সঠিকভাবে ডিস্ট্রিবিউশন করা হয়েছে। আর এই কারণে বাংলাদেশের সরকার জনসংখ্যা বারবার কম দেখায়, কারণ বাংলাদেশের জনসংখ্যা বর্তমান সরকার কমাতে পারেনি, এটা হুর হুর করে বেড়ে যাচ্ছে। এমন তথ্য যদি বাইরে লিক হয় তাহলে বিদেশি তহবিল আসা বন্ধ হয়ে যাবে। আর এমন আশঙ্কা থেকে জনসংখ্যার প্রকৃত সংখ্যা সবার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে। আর এটা কিন্তু একেবারে সত্য কথা। বিদেশি তহবিল যে সকল প্রতিষ্ঠান পাঠায়, যেমন বিশ্ব ব্যাংক এবং IMF, তারা কয়েকটি বিষয় মাথায় রেখে এই ফান্ডগুলো পাঠায়। যেমন যে দেশে তারা ফান্ড পাঠাচ্ছে সেই দেশের জনসংখ্যা কন্ট্রোল হচ্ছে কিনা, সেই দেশে নারীর ক্ষমতায়ন আছে কিনা, দেশে ফ্যামিলি প্ল্যানিং ঠিকঠাক মতো হচ্ছে কিনা। যদি এই সমস্ত জিনিসে তারা গরমিল পায় তখন তারা ফান্ডিং থেকে পিছু পা হয়ে যায়। এবং বাংলাদেশে এই সমস্ত বিষয় ঠিক রেখেই এই বৈদেশিক তহবিলগুলো পাওয়া যায়। এখন প্রশ্ন করতে পারেন কেন বিশ্ব ব্যাংক এবং IMF এই বিষয়গুলো দেখে? এর কারণ হচ্ছে একটা দেশে জনসংখ্যা যদি র্যাপিডলি বাড়তে থাকে, এর বিপরীতে যদি ইকোনমিক গ্রোথ না হয়, তাহলে সেই দেশে খাদ্যের সংকট হবে, এর পাশাপাশি চাকরির সংকট হবে, এছাড়া দেশটিতে স্বাস্থ্য রক্ষাতেও সংকট হবে। যার কারণে ওই দেশে ফান্ডিং করে বা ইনভেস্ট করে তারা আসলে খুব বেশি লাভ করতে পারবে না। এতে করে তাদের প্রোডাক্টিভিটি নষ্ট হবে। এই কারণে তারা এই বিষয়গুলোকে প্রায়োরিটি দিয়ে থাকে। এছাড়া বিশ্ব জরিপ সংস্থা থেকে আরো জানানো হয় স্বাধীনতার পর থেকে বাংলাদেশের জনসংখ্যা কি হারে বেড়েছে। যখন বাংলাদেশ এবং পাকিস্তান এক ছিল তখন বাংলাদেশের জনসংখ্যা ছিল 5 কোটি। এরপর যখন বাংলাদেশ স্বাধীন হলো তখন শেখ মুজিবুর সবার সামনে বলেছিলেন বাংলাদেশের জনসংখ্যা 7 কোটি 50 লক্ষ। এরপর 1977 সালে জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর তিনি বলেছিলেন বাংলাদেশের জনসংখ্যা 9 কোটি। এরশাদ সরকার ক্ষমতায় আসলো তখন 1982 সালে বলা হলো বাংলাদেশের জনসংখ্যা 11 কোটি। এরপর 1991 সালে যখন বিএনপি সরকার ক্ষমতায় আসে তখন ঘোষণা দেওয়া হয় বাংলাদেশের জনসংখ্যা 16 কোটি। এরপর 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে বললেন বাংলাদেশের জনসংখ্যা এখন 17 কোটি এবং সেই হিসেবেই এখনো পর্যন্ত চলছে। জরিপে প্রশ্ন করা হয়েছে 1997 সাল থেকে 2024 সাল পর্যন্ত কি বাংলাদেশের জনসংখ্যা এতটুকু বাড়েনি? তাদের দেওয়া আরেকটি হিসাব বলছে যদি 1969 সাল থেকে 1996 সাল পর্যন্ত জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 3.5 গুণ, তো সেই হিসেবে 1996 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই 28 বছরে বাংলাদেশের জনসংখ্যার বৃদ্ধির হার 3 থেকে 4 গুণ বাড়ার কথা। কারণ আগের থেকে বাংলাদেশের জনসংখ্যার গড় আয়ু অনেক বৃদ্ধি পেয়েছে। রিপোর্টে বলা হয়েছে যদি বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা 40 কোটিও ধরা হয় সেটাও হবে 2.5 গুণের কম। তো বাস্তবতা হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা 40 কোটি ছাড়িয়ে গিয়েছে। আর যদি 3.5 গুণ হিসাব করা হয় তাহলে বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা প্রায় 50 কোটি। তবে বাংলাদেশের অ্যাকচুয়াল জনসংখ্যা কত সেটি জানা যাবে যখন বাংলাদেশ নতুন করে আদমশুমারি গণনা করবে। তবে জনসংখ্যা যে শুধুমাত্র বাংলাদেশের বাড়ছে তা কিন্তু নয়। পার্শ্ববর্তী দেশ ভারত এবং চীনে বিশ্বের মোট জনসংখ্যার একটি বড় অংশ বসবাস করে। 2027 সালের মধ্যেই ভারতের জনসংখ্যা খুব দ্রুতই চীনকে অতিক্রম করবে। বাংলাদেশকেও ধরা হচ্ছে পৃথিবীর সব থেকে জনবহুল দেশের মধ্যে একটি। তাহলে এর সমাধান কি? এদেশের সম্পদের তুলনায় জনসংখ্যা অনেক বেশি। বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস সম্পদ রয়েছে, সেটিও ফুরিয়ে যাওয়ার পথে। মাটির নিচে তেল ও খনিজ সম্পদ রয়েছে, কিন্তু সেগুলো তোলার কেউ নেই। এর কারণ হচ্ছে বাংলাদেশের দক্ষ মানব সম্পদের অভাব। এত কোটি কোটি লোকের মাঝখানে যোগ্য ও দক্ষ লোকের খুবই অভাব। এই কারণে প্রাকৃতিক সম্পদ সংগ্রহ সহ এবং বড় বড় প্রকল্পে আমাদের বিদেশিদের সাহায্য নিতে হচ্ছে। বিদেশিদের উপর নির্ভর
স্বার্থপরতা কমিয়ে দক্ষ জনশক্তি গড়ে তুলতে পারলে তাদের উদ্ভাবনী শক্তি দিয়ে তারা একসাথে চেষ্টা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। জনসংখ্যা কিন্তু চায়নাতেও কম নয়, কিন্তু তারা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করেছে, যেটা বাংলাদেশ এখনো করতে পারেনি। বাংলাদেশকে বেশি বেশি কলকারখানা এবং ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটাতে হবে। দেশের মানুষকে কাজ করার পথ তৈরি করে দিতে হবে। অনেক মানুষ বসে আছে এবং কাজ খুঁজছে, তারা কাজ করার জন্য কোনো কাজ পাচ্ছে না, যাতে করে দক্ষ জনশক্তি তাদের শিক্ষা এবং মেধাকে কাজে লাগাতে পারে। সব মিলিয়ে বাংলাদেশ কিন্তু একটি সম্ভাবনাময় রাষ্ট্র। দেশটি যদি সঠিক পরিচালনা পায় তাহলে অনেক দূর এগিয়ে যাবে, কিন্তু বাংলাদেশের গোড়ায় গন্ডগোল রয়েছে। যেই ক্ষমতায় আসে সেই নিজের পকেট ভর্তি করতে থাকে। কথায় আছে, যেই যায় লঙ্কায় সে হয় রাবণ। বাংলাদেশের রাজনীতিবিদদের উপরে এই কথাটি প্রযোজ্য। তাদের মধ্যে দেশের প্রতি কোনো ভালোবাসাই নেই, তারা শুধুমাত্র নিজের কথা ভাবে আর নিজের পরিবারের কথা ভাবে। দেশের মানুষ খেতে পাক আর না পাক তাদের কোনো যায় আসে না। আর এতে প্রধান দোষ কিন্তু আমাদেরই রয়েছে। আমরাই কিন্তু ভোট দিয়ে এই সকল রাজনীতিবিদদের ক্ষমতায় আনি। তাই বাংলাদেশকে বাঁচাতে হলে সঠিক নেতাকে খুঁজে বের করতে হবে, আর তা না হলে বাংলাদেশ গভীর সমুদ্রে তলিয়ে যাবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। যারা যারা নিজের দেশকে ভালোবাসেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, আর কমেন্ট করে জানান এখন বাংলাদেশের কি করা উচিত। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, টেক কেয়ার।